পাকিস্তানের পার্লামেন্ট সম্প্রতি সংবিধানের ২৭তম সংশোধনী পাশ করেছে, যা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করবে। যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে অনিয়ম ধরা পড়ায় প্রায় ১৭,০০০ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া, চীন ও আরও কয়েকটি আরব দেশ তীব্র আপত্তি জানিয়েছে। ইউক্রেনে চলমান সংঘাত এখন হামলা ও পাল্টা হামলার এক নিত্যদিনের বাস্তবতা। বিশ্বের মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার বাংলাদেশের হয়ে লড়ছেন আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পাকিস্তানের পার্লামেন্ট সম্প্রতি সংবিধানের ২৭তম সংশোধনী পাশ করেছে, যা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং তাকে আজীবন আইনি দায় মুক্তি দেবে। এই সংশোধনীর মাধ্যমে মুনিরকে নতুন পদ চিফ অব ডিফেন্স ফোর্সেস দেওয়া হয়েছে, যেখানে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান দায়িত্ব হিসেবে পালন করবেন। সংশোধিত সুপ্রিম কোর্টের ক্ষমতাও সীমিত করা হয়েছে। একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করা হবে, যার বিচারপতিদের মনোনয়ন এবং বদলি এককভাবে প্রেসিডেন্টের হাতে থাকবে। ফলে দেশের বিচার বিভাগ স্বাধীনতা হারাচ্ছে এবং নাগরিক কর্তৃত্বের নীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। বিলটি খুব দ্রুত পাশ হওয়ায় রাজনৈতিক বিরোধের কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়নি। বিরোধী দল পিটিআই ভোট বর্জন করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। সমালোচকরা বলছেন, সংশোধনী পাকিস্তানকে কার্যত আজীবন সামরিক শাসনের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে সেনাপ্রধান সীমাহীন ক্ষমতাধারী হয়ে উঠছেন এবং গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, বিচার বিভাগ ও নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে। সরকারের পক্ষ থেকে এটি ন্যায় বিচার এবং সেনাবাহিনীর আধুনিকীকরণের উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হলেও বিশ্লেষকরা মনে করছেন এটি দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং সামরিক শাসনের প্রভাবকে সংবিধানে স্থায়ী রূপ দিচ্ছে। শাহিদা রুবি, মাইটিভি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে অনিয়ম ধরা পড়ায় প্রায় ১৭,০০০ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। অডিটে দেখা যায় এসব লাইসেন্সের বড় একটি অংশ এমন সব অভিবাসীদের দেওয়া হয়েছিল যাদের এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি নেই। বিষয়টি ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। ১৪ নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে। মার্কিন পরিবহন বিভাগ জানায়, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে লাইসেন্সগুলো অবৈধভাবে এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল যাদের তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। সংশ্লিষ্ট চালকদের জানানো হয়েছে ৬০ দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। গত আগস্টে বৈধ কাগজপত্রবিহীন এক ট্রাক চালক ফ্লোরিডায় ট্রাক চাপায় ৩ জনকে হত্যা করলে বিষয়টি আরও আলোচনায় আসে। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন অনিয়মিত অভিবাসীদের বাণিজ্যিক যানবাহন চালনা ঠেকাতে পদক্ষেপ আরও কঠোর করেছে। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুরো বিষয়টিকে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। তার কার্যালয় বলছে, যাদের লাইসেন্স বাতিল হচ্ছে তারা লাইসেন্স পাওয়ার সময় বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিটধারী ছিলেন। এছাড়া ১৭,০০০ লাইসেন্স নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই দেওয়া হয়েছিল, ফলে সেগুলো নিয়ম ভঙ্গের আওতায় পড়ে না। বিবিসির প্রতিবেদন আরও বলা হয়েছে, বাণিজ্যিক লাইসেন্সের পূর্ণাঙ্গ অডিট শেষ করেছে এখন পর্যন্ত কেবল ক্যালিফোর্নিয়ায়। অন্যান্য অঙ্গরাজ্যের অডিট শিগগিরই প্রকাশ পাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক ৪৩ দিনের সরকারি অচল অবস্থা পুরো প্রক্রিয়া বিলম্বিত করেছে। শাহিদা রুবি, মাইটিভি। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া, চীন ও আরও কয়েকটি আরব দেশ তীব্র আপত্তি জানিয়েছে। এতে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি অনিশ্চয়তায় পড়েছে। মূল আপত্তি, এতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ নেই এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তাও নেই।
টিআরটি ওয়ার্ল্ড জানায়, গাজার ভবিষ্যৎ প্রশাসন ও এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা বাদ যাওয়ায় প্রস্তাবটি আরও বিতর্কিত হয়েছে। কূটনীতিকদের মতে, রাশিয়া ও চীন ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার বোর্ড অব পিস ধারণা বাদ দেওয়ার দাবি তুলেছে। অভিযোগের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার যোগ করলেও সদস্যদের অবস্থানগত বিপরীত্য দূর হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রথম খসড়ায় 2027 সাল পর্যন্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর বিস্তৃত ম্যান্ডেট এবং বোর্ড অব পিসের সঙ্গে সমন্বয়ের কথা ছিল। তবে রাশিয়া, চীন ও আলজেরিয়া খসড়াটি প্রত্যাখ্যান করে, আর অন্যান্যরা সংশোধনী দেয়। আরব দেশগুলো আন্তর্জাতিক অনুমোদন পেলে সৈন্য পাঠাতে রাজি। সংশোধিত খসড়ায় বলা হয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ সংস্কার বাস্তবায়ন করলে রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হবে এবং স্থিতিশীলতা ফিরলে নির্দিষ্ট সময়সূচিতে ইসরায়েল সেনা গাজা ছাড়বে। তবু বোর্ড অব পিসের কাঠামো ও কার্যপ্রণালী অস্পষ্ট থাকায় কয়েকটি দেশ ব্যাখ্যা চেয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতও বলেছে, বর্তমান শর্তে তারা বাহিনীতে অংশ নেবে না। শাহিদা রুবি, মাইটিভি। ইউক্রেনে চলমান সংঘাত এখন হামলা ও পাল্টা হামলার এক নিত্যদিনের বাস্তবতা। 13 নভেম্বর পূর্ব অঞ্চলীয় খার্কিভে রুশ ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, রাশিয়ার নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলের একটি তেল ডিপো এবং একটি রুশ তেল টার্মিনালে তারা সফল হামলা চালিয়েছে। দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফরের কারণে। তিনি দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ার ফ্রন্টলাইনে অবস্থানরত সৈন্যদের সঙ্গে দেখা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি জানান। জেলেনস্কির এই সফরের মাঝে আসে ইউক্রেনের নতুন হামলার দাবি। একই সময়ে খার্কিভে রুশ ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। আরও ভেতরের দিকে অগ্রসর হয়ে দিনই প্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খার্কিভের সিনেলনিকোভে এলাকা দখলে নেওয়ার কথাও জানিয়েছে তারা। রাশিয়া নতুন সতর্কবার্তা দিয়েছে, শেষ পর্যন্ত কিয়েভকে আলোচনায় ফিরতে হবে। দেরি হলে পরিণতি গুরুতর হবে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার শর্ত মূলত আত্মসমর্পণের সমান। তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, তারা এখনও শান্তিপূর্ণ সমাধান চায়। একই সময়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ঋণ দেওয়ার প্রস্তাব আলোচনা হয়, যা ডেনমার্কের অর্থমন্ত্রী বাস্তবসম্মত বলেছেন। তবে যৌথ ঐক্যের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। বিশ্বের মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার বাংলাদেশের হয়ে লড়ছেন আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কে এই মিথিলা, কিভাবে বা তার শুরু, থাকছে আদ্যোপান্ত। মাগুরা জেলায় জন্ম নেওয়া মিথিলা ছোটবেলায় বাবাকে হারান। বাবা চলে যাওয়ার পরে জীবন এলোমেলো হতে শুরু করে তার। অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার চাপ এলেও তার মা সেই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ান। মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষ করার দৃঢ়তায় মায়ের কাছে মিথিলা নতুন করে পথ খুঁজে পায়। জীবনের নানান লড়াই পেরিয়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন বিশ্বমঞ্চের আলোয়। মডেলিং দিয়ে তার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। তবে দেশের অন্যতম শীর্ষ মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই শিল্পী অভিনয় জগতেও পা রেখেছেন 2019 সালে বলিউডের রোহিঙ্গা সিনেমার মাধ্যমে। এর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তার দীর্ঘদিনের। 2019 সালে ফেস অব বাংলাদেশ ও ফেস অব এশিয়াতে অংশ নিয়ে তিনি প্রশংসার কুড়ান। একই বছর মিস সুপার ন্যাশনাল বাংলাদেশের মুকুটও জেতেন তিনি। পরে 2020 সালে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হলেও কোভিড পরিস্থিতির কারণে মূল আসরে অংশ নেওয়া হয়নি তার। শোবিজ অঙ্গনের সফলতার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও বহুবার আলোচনায় ছিলেন মিথিলা। তার খোলামেলা উপস্থিতি, বিলাসী জীবনযাপন এবং ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নাম জড়ানো নিয়ে একসময় ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই সব সমালোচনাকে পেছনে ফেলে এবার তিনি নতুন সাফল্যে দেশের নাম মুখ উজ্জ্বল করছেন।
গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025-এর মুকুট জিতে থাইল্যান্ডের মূল প্রতিযোগিতায় অংশ নিতে চান তিনি। সেখানে 121 দেশের প্রতিযোগীদের সঙ্গে গ্রুমিংয়ের বিভিন্ন প্রস্তুতি পর্বে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রকাশিত ভোটিং তালিকায় 121 জনের মধ্যে প্রথম অবস্থানে উঠে এসে নতুন করে উচ্ছ্বাস ছড়াচ্ছেন মিথিলা। বাংলাদেশের অনেক তারকা ইতিমধ্যেই তার ভোট চাইছে। জয়া আহসান, শবনম বুবলি, রুনা খান, জান্নাতুল প্রিয়া সবাই মিথিলার পাশে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন। আগামী 21 নভেম্বর থাইল্যান্ডের পার্কেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। আন্তর্জাতিক ভোটিংয়ে মিথিলার এমন অবস্থান দেশের মিস ইউনিভার্স ইতিহাসে এক নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।